কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে এবং সর্বশেষ জানাবো চীন কি চায় বাংলাদেশের কাছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে? সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে রাজধানীতে শাহবাগ মোড় সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, আর রোববার থেকে আরও বড় ধরনের আন্দোলন শুরু করেছে। অপরদিকে পেনশন ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। শিক্ষকের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর সীমাবদ্ধ থাকলেও শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন রাজপথে চলে এসেছে। এখন প্রশ্ন হলো, কোটা একটা মীমাংসিত ইস্যু। 2018 সালে হাইকোর্ট কোটা প্রথা বাতিল করে রায় দিয়েছে। এরপর থেকে আদালতের রায় মেনেই সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবার হাইকোর্টের রায় বাতিল করে কোটা প্রথাকে ফিরিয়ে আনলো কেন? কাদের ইন্ধনে কোটা প্রথা ফিরিয়ে আনতে আপিল করা হয়েছিল? তারপর সারা দেশে যখন দুর্নীতি, লুটপাট ও ভারতের সাথে করা ট্রানজিট চুক্তি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, তখন কোটা প্রথা ফিরিয়ে এনে শিক্ষক শিক্ষার্থীদের রাস্তায় নামানো হলো কেন? কোটা ফিরিয়ে আনার রায় কি আদালত দিয়েছে, নাকি সরকার আদালতকে ব্যবহার করে এটা করেছে? এসব প্রশ্ন এখন মানুষের মুখে মুখে চাউর হচ্ছে। খোঁজ নিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনগুলো সরকারের পরিকল্পনা মাফিক হচ্ছে। আন্দোলনরত অনেক শিক্ষার্থী বলছেন, আমরা কল্পনাও করিনি যে আদালত আবার কোটার পক্ষে রায় দেবে। কোটা নিয়ে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে, সেটা আমাদের ধারণাই ছিল না। কেন এরকমটা হলো আমরা বুঝতে পারছি। জানা গেছে, দুটি কারণে সরকার কোটা প্রথা ও পেনশনকে সামনে এনে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়েছে। প্রথমত, কিছুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়াবহ দুর্নীতি, লুটপাটের খবর বেরিয়ে আসছে। যাদের দুর্নীতির তথ্য বেরোচ্ছে তাদের প্রায় সবাই হাজার কোটি টাকার মালিক। বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি বেনজির, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। এছাড়া একটি ছাগলকে কেন্দ্র করে এনবিআর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও ব্যাপক দুর্নীতি, লুটপাটের খবর বেরিয়ে এসেছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছেন, রাষ্ট্রের সকল সেক্টরেই এখন দুর্নীতির মহোৎসব চলছে। প্রতিটা প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে লিপ্ত। একের পর এক এসব দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় সরকার চরম বিব্রত করা অবস্থায় পড়েছে। এজন্য এসব থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে সরাতে সরকার একটা পথ খুঁজছিলেন, নতুন কোনো ইস্যু সৃষ্টি করতে চাচ্ছিল। তারপর কিছুদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে এসেছেন। এই সফরে তিনি কিছু আনতে না পারলেও দিয়ে এসেছেন অনেক কিছু। বিশেষ করে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচলের অনুমতি দিয়ে এসেছেন। এটা নিয়েও সারা দেশে মানুষ কঠোর সমালোচনা করছে। বলা যায়, হাসিনার এবারের ভারত সফর নিয়ে বাংলাদেশের মানুষ চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, লুটপাট এবং ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। জানা গেছে, দুর্নীতি, লুটপাট আর ট্রানজিট থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতেই মূলত কোটা প্রথাকে সামনে নিয়ে এসেছে। কারণ এখন দেশের আর এমন কোনো ইস্যু নাই যেটার কারণে মানুষের দৃষ্টি দুর্নীতি, লুটপাট ও ট্রানজিট থেকে সরে আসবে। এজন্য কথিত মুক্তিযোদ্ধাদের সন্তানকে দিয়ে কোটা ফিরিয়ে আনার আপিল করেছিল। আর হাসিনার অনুগত প্রধান বিচারপতিকে বলে দিয়েছে আপিল বিভাগ যাতে কোটার পক্ষে রায় দেয়। একটি সূত্র বলছে, কোটা বাতিল হয় কিনা এটা এখনও নিশ্চিত নয়, কিন্তু আন্দোলনটা একেবারেই পরিকল্পিত। এমনও হতে পারে কিছুদিন পর মানুষ যখন দুর্নীতি, লুটপাট ও ট্রানজিটের কথা ভুলে যাবে, তখন আবার কোটা প্রথা বাতিল করে রায় দেবে। চীন কি চায় বাংলাদেশের কাছে? ভারত সফরের 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি।
গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে। বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলী টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন এত আগ্রহ দেখাচ্ছে কেন? এতে তাদের লাভ কি? এই পুরো বিষয়টাতে বাংলাদেশের যতটুকু স্বার্থ রয়েছে, চীনের স্বার্থ তার থেকে একটুও কম না। তাছাড়া ভূ রাজনৈতিক কৌশলের দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের আলাদা গুরুত্ব রয়েছে। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। বাংলাদেশের চীনের ঠিক কি ধরনের স্বার্থ রয়েছে? এই ভূখণ্ডে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তারা আসলে কি অর্জন করতে চাচ্ছে? চীন ঋণ ও বিনিয়োগ। গত 1.5 দশকে 1 ডজনেরও বেশি বড় প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে অর্থ ঋণ দিয়েছে চীন। বস্তুত চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে গত 4 অর্থ বছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের 2023 সালের এক হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে চীনের বিনিয়োগ রয়েছে 7 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। চীনের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে উদ্ধৃত অর্থ রয়েছে, যা তারা বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে। বিবিসি বাংলাকে বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি আরও বলেন, এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তাদের জন্য একটা ভালো অপশন, কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নিজেও ঋণের সন্ধান করছে। আফ্রিকা থেকে শুরু করে রাশিয়া এমনকি ইউরোপেও বিভিন্ন দেশকে চীন ঋণ দিচ্ছে। কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক বলে জানাচ্ছে বিশ্লেষকরা। কারণ ঋণ দিয়ে একদিকে তারা সুদের টাকা পাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই ওইসব প্রকল্প বাস্তবায়ন করছে। সেই সঙ্গে বাংলাদেশের উপরেও চীনের প্রভাব বজায় থাকছে। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। চীন এখন পর্যন্ত বাংলাদেশকে যত টাকা ঋণ দিয়েছে তার সিংহভাগই এসেছে গত 1.5 দশকে। মূলত দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নিলে 2014 সালে সেটির অবকাঠামো নির্মাণের কাজ পায় চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানি। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে বাংলাদেশ সফরে আসেন এবং 2 ডজনেরও বেশি প্রকল্পে প্রায় 21 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আশ্বাস দেন। বস্তুত মিস্টার শির ওই সফরের পর থেকে বাংলাদেশে চীনা ঋণের পরিমাণ দ্রুত বাড়তে দেখা গেছে। বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। যেসব প্রকল্পে চীন ঋণ দিচ্ছে দেখা যাচ্ছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোই সেখানে কাজ করছে। লোক বলেরও একটা বড় অংশ তাদের। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। প্রায় 150 কোটির মানুষের দেশ চীনে করোনা মহামারীর পর 2023 সালে বেকারত্বের হার রেকর্ড সংখ্যায় বেড়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে দেশটিতে 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 20% ছাড়িয়ে গেছে বলে বলা হয়েছে। কাজেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অর্থ বিনিয়োগ করার মাধ্যমে চীনের সরকার তাদের বেকার নাগরিকদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে। বিবিসি বাংলাকে বলেন মিস্টার হোসেন, বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে চীনা নাগরিকরাই শীর্ষে অবস্থান করছে বলে সরকারি হিসেবে দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে অনুমতি নিয়ে কাজ করতে আসা চীনা নাগরিকের সংখ্যা 6,000-এর কিছু বেশি বলে উল্লেখ করা হলেও প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে মনে করেন অনেকে। অন্যদিকে বিভিন্ন খাত মিলিয়ে বর্তমানে প্রায় 700 চীনা কোম্পানি কাজ করছে বলে জানিয়েছে দেশটির সরকার। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বলছে গত কয়েক বছরে চীনা কোম্পানিগুলো বিভিন্ন খাতে নির্মাণ কাজের যেসব চুক্তি পেয়েছে আর্থিক হিসেবে সেগুলোর পরিমাণ প্রায় 23 বিলিয়ন মার্কিন ডলার। এখন চীন যদি নিজে ঋণ না দিত তাহলে কি তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নাগরিকরা চীনা প্রকল্প এখনকার মতো এককভাবে কাজ করতে পারত?
বিবিসি বাংলায় বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের বাৎসরিক দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 23 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিশেষ এই অঙ্কের প্রায় সবটাই আমদানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে চীনের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যাচ্ছে গত 10 বছরে চীন থেকে পণ্য আমদানি প্রায় 3 গুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2012 থেকে 13 অর্থ বছরে চীন থেকে বছরে যেখানে 650 কোটি মার্কিন ডলারের মতো পণ্য আমদানি করা হতো, এখন সেটি বেড়ে প্রায় 2000 কোটি ডলারে পৌঁছেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।